টেকভার্সের স্টুডিওতে iQOO স্মার্টফোন ফর দ্য ফার্স্ট টাইম। আর এটা জেনে তেন iQOO ডিভাইস না, এটা হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ, এবারে নতুন 12 সিরিজের প্রথম স্মার্টফোন iQOO 12 উইথ অল নিউ স্ন্যাপড্রাগন 8 Gen 3। বাট ইটস টাইম ফর দি আনবক্সিং। ফোনের বক্সটা আমি ফ্যাক্টরি সিল্ড বক্সই পেয়েছি, সো আপনাদের সাথে একদম ফার্স্ট ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স হবে আনবক্সিং এর। তো ফোনের বক্সটা খোলা মাত্রই একদম প্রথমেই আমরা দেখতে পাবো এই স্মার্টফোনটা। বেশিরভাগ ক্ষেত্রে বক্স খুললে আগে ওই যে ব্যাক কভারের খোলসটা দেখা যায়, এখানে আমরা স্মার্টফোনটা আগে দেখতে পাচ্ছি। তো ফোনটা সাইডে রেখে বক্সের বাকি জিনিসগুলো বের করতে গিয়ে দেখতে পেলাম এখানে একটি গাড়ির ছবি, একটা না দুইটা গাড়ির ছবি, ওলা একটা কার্ড। এখানে বেসিক্যালি ব্র্যান্ডিং আর কিছুই নাই। এইটা নিচে আছে হচ্ছে ফোনের ব্যাক কভার, যেটা ট্রান্সপারেন্ট এবং খুবই ফ্লেক্সিবল। তো ব্যাক কভারটা আসলে খুব বেশি পাতলা না, কিছুটা মোটা, সো এটা ফোনে লাগাইলে ফোনটা আরেকটু বড় আর একটু বেশি বাল্কি মনে হয়। তবে অ্যাটলিস্ট এই ব্যাক কভার আপনার ফোনকে মোটামুটি ভালো প্রোটেকশন দিবে, অ্যান্ড এটা সম্ভবত ইউজ করতে করতে হলুদ হয়ে যাবে। যাই হোক, এছাড়া আরও আছে এই ফোনের পেপার ওয়ার্কস, প্রবাবলি এটা ওয়ারেন্টি কার্ড, আর তার নিচে আছে এর 120 ওয়াটের বিশাল বড় চার্জারটা, আর এই চার্জারের চার্জিং কেবল টাইপ সি। ও ওয়েট, এই চার্জারের আউটপুট পোর্টটা হচ্ছে টাইপ সি, এবং বক্সে যে কেবলটা এটা হচ্ছে দুই মাথায় টাইপ সি। তো এবার একটু ফোনের ডিজাইনের দিকে আলোকপাত করতে চাই। এই ফোনের যে পেছন সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে iQOO, তারপর হচ্ছে পার্টনারশিপ উইথ BMW, এই হাবিজাবি এই একটা লোগো। এছাড়া ব্যাক কভারে কোনো কিছু নাই, ব্যাক কভারে কোনো লাইটের রিফ্লেকশন প্যাটার্ন নাই, নাথিং, জাস্ট প্লেন একটা সাদা ব্যাক কভার মেড অফ গ্লাস। আর পেছনে বিশাল বড় একটা জায়গা জুড়ে ক্যামেরা বাম্পটা অবস্থিত। এই ক্যামেরা বাম্পে বেশ কিছু কাহিনী আছে। ফার্স্ট অফ অল, এটা অনেক বড়। এই সাইজটা বড় হওয়ার কারণে এই ক্যামেরা বাম্পের নিচের অংশটা যতটুকু নিচে এসে ঠেকেছে, এটা হচ্ছে এমন একটা প্লেস যেটা হচ্ছে আমরা নর্মালি এক হাতে ফোনটাকে ধরলে আমাদের এই আঙ্গুলটা ক্যামেরার নিচে এসে বসে থাকে। এখানে খেয়াল করবেন যে একটু মেটালের এই অংশগুলোকে খাঁচকাটা ডিজাইন করে দেওয়া হয়েছে। এর ফলে যেটা হয় কি, আঙ্গুল খুব ভালো একটা গ্রিপ দেয় এই জায়গাটা। সো এটা যখন আমি এক হাতে ব্যবহার করছিলাম, ফ্লেক্সিবিলিটি পাচ্ছিলাম যাতে করে আমি ফোনটা এক হাতে অপারেট করতে পারি। এই ফোনটাকে আমি মেপে দেখেছি আরো কয়েকটা ফোনের সাথে, এবং যেটা বুঝলাম যে এই ফোনটা স্বাভাবিকের থেকে একটু চৌড়া। তাছাড়া ফোনটার ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে ভালো লাগছে। ফোনের ওজন প্রায় 203 গ্রামের মতো, বাট স্টিল এটাকে এত বেশি ভারী মনে হয় না। তবে আপনি যখন লম্বা সময় যাও এক হাতে ব্যবহার করবেন, তখন ওয়েটটা আপনি ফিল করবেন, বিকজ এই মেটাল বডি, গ্লাস ব্যাক, এই জিনিসগুলো না মানে হাতে আমাকে যতটা প্রিমিয়াম ফিল দিচ্ছে, এটার কারণে না আমার কাছে ভালো লাগতেছে। বাট আমি যদি এরকম চিন্তা করতাম যে হ্যাঁ, একটা আমি রেগুলার ইউজের জন্য একটা ফোন নেবো যেটা হাতে ব্যবহার করা খুব সহজ, এই ফোনটা সবার আগে লিস্টে থেকে বাদ হয়ে যাবে। তাছাড়া এই ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন পজিশন একদম ঠিক আছে, এবং একই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটা একদম ঠিক আছে। আমি দুটোই খুব সহজে রিচ করতে পারি, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিড খুবই ফাস্ট এবং খুবই অ্যাকুরেট। ফোনটার বটম সাইডে আমরা দেখতে পাচ্ছি টাইপ সি পোর্ট চার্জ করার জন্য, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং সিম স্লট, যেখানে দুটো ন্যানো সিম লাগাতে পারবেন। এবং যে বিষয়টা আমাদের এখানে মিসিং আছে সেটা হচ্ছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট। ফোনটার টপ সাইডে আছে এই স্টেরিও স্পিকারের সেকেন্ড স্পিকার ইউনিটটা, আয়ার ব্লাস্টার আছে, ওয়াও, ওকে, ইন্টারেস্টিং, এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। লেফট সাইডে কিছুই নেই। একদম অনেস্টলি যদি বলি, ওভারঅল ডিজাইনটা আমার কাছে সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগছে। সামনের দিকে এই ফোনটা সত্যি অ্যামেজিং একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স অফার করছে। ফোনটাতে আছে 6.78 ইঞ্চের একটি LTPO অ্যামোলেড 10-বিট প্যানেল। এর ফলে এই ডিসপ্লেটা আপনাকে 1 বিলিয়ন কালার রিপ্রোডাকশন করে দেখাবে। একই সাথে রেজলিউশনটা হচ্ছে 1.5K, যার ফলে এটার PPI দাঁড়িয়েছে 452, এবং রেজলিউশনটার হিসাবটা হচ্ছে 2800x1260 পিক্সেল। সো বুঝতে পারতেছেন ডিসপ্লেটা কতটা শার্প। তবে এই ডিসপ্লের বেস্ট পার্টটা হচ্ছে এই ডিসপ্লেটা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে এখানে একটু ক্যাচ আছে, ক্যাচটা আমরা একটু হার্ডওয়্যার সেগমেন্ট আর একটু বিস্তারিত আলোচনা করব। তো আপাতত রেগুলার ইউসেজে এই ফোনটা আপনাকে 120 হার্টজ রিফ্রেশ রেট দিবে। তবে এখানেই শেষ না, এই ডিসপ্লেটা আপনাকে নর্মালি 1400 নিটস, এবং আউটডোরে যখন ডিরেক্ট সানলাইটে থাকবেন তখন 3000 নিটস ম্যাক্স ব্রাইটনেস দিবে। বুঝতে পারতেছেন কতটা ব্রাইট। তাছাড়া এই ডিসপ্লেতে 2160 হার্টজের PWM ডিমিং আছে, সো লো ব্রাইটনেস আপনার চোখের উপর প্রেশার পড়বে না। আবার LTPO ডিসপ্লে হওয়ার কারণে এটা রিফ্রেশ রেট 1 FPS পর্যন্ত নামতে পারে, সো দ্যাট আপনারা এটাতে অলওয়েজ অন স্ক্রিন ইউজ করতে পারবেন, এবং ব্যাটারি আহামরি খরচ হওয়ার টেনশন করা লাগবে না। আর স্ক্রিনের যে বেজেলটা দেখতে পাচ্ছেন, এটা অলমোস্ট সিমেট্রিক্যাল একটা বেজেল। নিচেরটা সামান্য একটু মোটা, আর উপরেরটা সাইডের গুলো খুব বেশি স্লিম। সো ওভারঅল একটা ইউনিফর্ম বেজেল এক্সপিরিয়েন্স দিবে এই ডিসপ্লেটা আপনাকে। তবে যেটা ভালো লাগে না সেটা হচ্ছে বিশাল বড় একটা ক্যামেরা কাট আউট সামনের দিকে, ফ্রন্ট ক্যামেরাটা এটা অতিরিক্ত বড়, এটা আমার কাছে বিট ঘটে লেগেছে। ডিসপ্লে হিসাব সাইডে রাখি, আমি অনেক বেশি এক্সাইটেড এই ফোনটার প্রসেসরটাকে নিয়ে, বিকজ এখানে আমরা লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরটা পাচ্ছি। এই প্রসেসরে আপনারা পাচ্ছেন একটা Cortex X4 যেটা 3.3 GHz এ রান করছে, 5টা Cortex A720, আবার এই 5টার মধ্যে দুইটা ভাগ আছে, যার মধ্যে 3টা 3.15 GHz, 2টা 2.96 GHz, এবং সর্বশেষে দুটো Cortex A520 পাওয়ার সেভিং কোর যেটা 2.27 GHz এ রান করছে। জিপিইউ আছে Adreno 750 জিপিইউ।
তাছাড়াও ভিভো বলছে এই ফোনটাতে কিউ1 নামক একটা কাস্টম মেড চিপ আছে যেটা আপনার 144 হার্টজ গেমিংকে এনহ্যান্স করবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই চিপটা দুটো বিশেষ কাজ করে। একটা হচ্ছে যে যেই সকল গেমসগুলো স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর সাথে 144 হার্টজে রান করার জন্য ক্যাপাবল, আই মিন কিছু সিলেক্টেড গেমস আছে যারা এই মুহূর্তে 8 Gen 3 এর সাথে 144 হার্টজের একটা ফ্রেম রেট আপনাকে আউটপুট দিতে পারবে। এই ধরনের বিশেষ কিছু গেমস যখন এই ফোনটাতে আপনার খেলতে যাবেন তখন এই যে কিউ1 চিপটা এটা আপনার ডিসপ্লেটাকে সহায়তা করবে যাতে 120 থেকে সে 144 হার্টজ রিফ্রেশ রেট প্রদান করতে পারে। এই ফোনটাতে আরো ভালো কিছু ব্যাপার আছে, যেমন ইউএফএস 4.0 স্টোরেজ যেটা 256 বা 512 জিবি হবে, এবং এই স্টোরেজ আবার সাথে LPDDR5X র্যাম দেওয়া হয়েছে। একই সাথে ভিভো বলছে এই ফোনটার পেছনে অনেক বড় একটা কুলিং এরিয়া ব্যবহার করা হয়েছে, এবং আমি এটা আপনাদেরকে প্রমাণ করে দেখাতে পারবো যে হ্যাঁ তারা আসলে বড় একটা কুলিং দিয়েছে, যার কারণে ফোনটা আউট অফ দ্য বক্স একটা বেটার রেজাল্ট দিচ্ছে। কিভাবে বললাম কথাটা, সেটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে রেডমি K70 Pro আছে যেখানে স্ন্যাপড্রাগন 8 Gen 3 আছে, এবং সেই 8 Gen 3 থেকে এটার ওভারঅল বেঞ্চমার্ক স্কোরটা অনেক বেশি। আর আছে ফোনটাতে 5000 mAh ব্যাটারি উইথ 120 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। এই 5000 mAh ব্যাটারি 120 ওয়াট চার্জার এটা এখন অনেক কমন হয়ে গেছে, তবে আমার কাছে ভালো লাগছে এটা স্টেরিও স্পিকারটা খুবই জোস। তো কথা না বাড়িয়ে চলে যায় বেঞ্চমার্কে। অ্যান্ড্রয়েডে এই ফোনটা স্কোর করেছে 20,79,970, গিগবেঞ্চে স্কোর করেছে সিঙ্গেল করে 2200, মাল্টি করে 6811। 3D মার্কের সোলার বেতে এই ফোনটাকে টেস্ট করেছি, যেটা বেসিক্যালি এই ফোনেতে থাকা নতুন রে ট্রেসিং এর ক্যাপাবিলিটিটাকে এটা পরিমাপ করবে। তো এখানে আমরা স্কোর পেয়েছি 8678, যেটা খুবই রেসপেক্টেবল একটা স্কোর। তবে বিপত্তিটা বাদে যখন আসলে আমরা ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট চালাতে যাই, এবং তখনই আসলে এই ফোনটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বেঞ্চমার্ক শেষই করতে পারে নাই। মজার বিষয়, একদম সেম ঘটনা, ফোন ওভারহিট হয়ে গরম হয়ে গেছে আমার K70 Proতেও। তো দুইটা ফোনই আসলে 50°C তাপমাত্রা হিট করে। এই ফোনটা আমি ধরেন গেমস খেলতেছি না, বাট ইউটিউবে ভিডিও দেখতেছি অথবা একটু মাল্টিটাস্কিং করতেছি, ফেসবুক স্ক্রলিং এর অবস্থায় ইউটিউবে দেখতেছি যে ফোনটা সামান্য একটু গরম হয়ে যাচ্ছে, এবং এটা হাতে ভালোই ফিল হয় বিকজ অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা তাপ পরিবহনের জন্য খুবই ভালো একটা জিনিস। দ্যাটস ওয়াই আমরা অ্যালুমিনিয়ামের অনেক কড়া ইউজ করি ঘরে। আবার পেছনে গ্লাস, এই সব কিছু আসলে অনেক বেশি গরমটাকে টেনে নেয়। আবার পেছনে অনেক বড় একটা কুলিং চেম্বার আছে, যার কারণে গরমটা মোটামুটি ফোনের টপ থেকে বটম সবখানেই একটা লেভেল মেনটেন করে চলে। সো ফোনটা আপনার হাতে মনে হবে যে খুব দ্রুত গরম হয়ে যাচ্ছে, তবে এটা অ্যালার্মিং কিছু না। রেগুলার ইউসেজ যে ফোনটা 40°C উপরে উঠবেই না যতক্ষণ না পর্যন্ত আপনি গেমস ওপেন করতেছেন। বেসিক্যালি এই 8 Gen 3 এত বেশি পাওয়ার জেনারেট করতে পারে যে এই ফোনের জন্য আরো ভালো কুলিং সলিউশন দরকার। শুধু এই ফোন না, বাজারে আরো যত স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর ফোন বেরোবে সবার জন্য একটা ভালো কুলিং সলিউশন দরকার। টকিং অফ কুলিং, এই ফোনটাতে আমি একটা কুলিং ফ্যান লাগিয়েছিলাম, লাগানোর পরে এটাতে আবারও টেস্ট করেছি। তো কুলার লাগানোর পর অ্যান্ড্রয়েডে আমরা স্কোর করেছি 21,54,272, যেটা আগের স্কোরের থেকে বেশ কিছুটা বেশি। এবং এইবার কুলিং ফ্যান লাগানো অবস্থায় আমরা সাকসেসফুলি ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টটা চালাতে পারছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 87.5% স্টেবিলিটি আছে। যেহেতু আজকে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, সো এই ফোনটাকে নিয়ে আমি খুব বেশি সময় পাইনি, সো এইটুকুই আপাতত পারফরমেন্স অ্যানালিসিস করতে পারছি। তবে ডোন্ট ওয়ারি, স্ন্যাপড্রাগন 8 Gen 3 নিয়ে খুবই ইন ডেপথ ফুল ডিটেলসের একটা আলোচনা হবে নেক্সট ভিডিওতে, যেটা হচ্ছে রেডমি K70 Pro এর রিভিউতে। আপাতত ফোনটাকে এখানেই ছেড়ে দিই। সো আমরা এবার একটু ইউআইতে আসি। তো এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট। চাইনিজ ভেরিয়েন্টে থাকে অরিজিন ওএস, আর এটার যে গ্লোবাল ভেরিয়েন্ট হবে সেটা থাকবে ফানটাচ ওএস। তো ফানটাচ ওএস এর ভার্সন হবে 14, আর এটা হচ্ছে 4, অরিজিন ওএস 4। তো এই অরিজিন ওএস 4 প্লাস এটার ভেতরে থাকা স্ন্যাপড্রাগন 8 Gen 3 এই সব কিছু মিলে আসলে ওভারঅল একটা পারফরমেন্স প্যাকেজ এটা অফার করছে। অ্যান্ড আই থিঙ্ক এই ইউআইটা তারা আসলে খুবই ভালো করেছে। এবং এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই অরিজিন ওএস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আসলে রেডমি K70 Proতে এই হাইপার ওএস, এই দুটো ওএস, নতুন দুটো ওএস, আমি দুটোকে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করেছি। এবং যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সেটা হচ্ছে যে এই দুটো ওএস এর মধ্যে অনেক মিল আছে ভিজুয়ালি, বাট এটার ইউআই সেটিংস এর ভেতরে গেলে এটার মধ্যে যত সফটওয়্যার ফাংশনস আছে, ফিচার্স আছে, এত কিছু দেখলাম যে এটা নিয়ে ঘাটতে গেলে আমার অনেকদিন সময় লাগবে। আবার এই তুলনায় যদি আমি মিউআইতে যাই, সরি হাইপার ওএসে যাই, সেখানে দেখা যাইতেছে যে এত বেশি সফটওয়্যার ফিচার নাই যতটা আসলে এই অরিজিন ওএসে আছে। ওভারঅল এই ইউআইটা আসলে খুবই লাইট ওয়েট, তবে এটাতে প্রচুর পরিমাণে ব্লোটার দেওয়া আছে। এগুলো আনইনস্টল করা যায়, ডোন্ট ওয়ারি, আপনারা আনইনস্টল করে নিলে একদম ক্লিন একটা ইউআই পাবেন, খুবই লাইট ওয়েট একটা ইউআই পাবেন। ওভারঅল এটার যে ট্রানজিশন অ্যানিমেশনস গুলো খুবই স্মুথ, আমি বলবো যে অ্যান্ড্রয়েড স্ক্রিনগুলোর বেস্ট স্ক্রিন যেগুলো আছে বাজারে তার মধ্যে একটা হতে পারবে। তবে এটা এখনই বলে দেওয়া যাবে না, বিকজ এই ইউআইটা আমি লম্বা সময় ব্যবহার করি নাই, মাত্র অল্প কিছু সময় ব্যবহার করছি, এবং অল্প কিছু সময় ব্যবহারে ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে ভালো লাগছে। জাস্ট এই ব্লোটওয়ার ইস্যুটা এগুলো আনইনস্টল করে নিলে কোনো সমস্যা নাই। প্লাস আপনারা এটাতে গুগল সার্ভিস পাবেন বিল্ট ইন ভাবেই, আপনারা বিল্ট ইন ভাবেই প্লে স্টোর ডাউনলোড করে আপনার গুগল সব সার্ভিস ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 বেসড, আর অ্যান্ড্রয়েড 14 এর নতুন স্টার একটা হয়তো বা আপনারা দেখেন নাই, চলুন আপনাকে সেটা দেখাই। তো এই স্টার একটা একটু ডিফারেন্ট, এখানে একটা লোগো যেটা বেসিক্যালি আপসাইড ডাউন কেক, এই অ্যান্ড্রয়েড 14 এর নাম। আর এখানে বেসিক্যালি একটা স্পেস থিম আছে যেটা চাপ দিয়ে ধরে রাখলে আস্তে আস্তে এটা একটা ওয়ার্প ড্রাইভের মধ্যে যায়, যাওয়ার পরে সিনারিটা চেঞ্জ হয়ে যায়, এবং এখানে ছোট্ট একটা স্পেসশিপ আসে যেটাকে নিয়ে ঘোরা যায়।
দ্যাটস ইট, নাথিং এলস। ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে এই ফোনের ক্যামেরা নিয়ে ইনডেপথ আলোচনা করার সুযোগ নাই, তবে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই ফোনের পেছনে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা f1.68 অ্যাপারচার, সেন্সর সাইজ হচ্ছে 1/1.3 ইঞ্চ এবং ওআইএস আছে। তাছাড়া এতে 3x অপটিক্যাল জুম আছে, যেটা বেসিক্যালি একটি টেলিফোটো ক্যামেরা, 64 মেগাপিক্সেল, এবং এর অ্যাপারচার হচ্ছে f2.257, যেটা আপনাকে 100x পর্যন্ত ডিজিটাল জুম দিবে। তবে এখানে একটা কাস্টম ব্লার নামক একটা সুপার ম্যাক্রো নামে একটা অপশন আছে, যেটা আসলে বেসিক্যালি একটা কাস্টম ব্লার অ্যাড করার মাধ্যমে একটা ফেক ম্যাক্রো ছবি রিপ্রোডিউস করে, এটা টেলিফোটো ক্যামেরার মাধ্যমে। স্যাম্পলগুলো দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতেই পারতেছেন যে কি চলতেছে এই জায়গায়। এটা কিছু কিছু সময় ভালো কাজ করে, আর সামটাইমস এত বাজে কাজ করে যে আপনি কখনোই এটা দিয়ে সুপার ম্যাক্রো তুলবেন না। সেই সাথে আছে 50 মেগাপিক্সেল 119 ডিগ্রির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা ইউআইতে ঢুকলে দেখবেন এখানে 3টা কালার প্রোফাইল আছে, যেগুলোকে বলা হচ্ছে ভিভিড, টেক্সচার এবং ন্যাচারাল। যেটা ন্যাচারাল সেখানে আসলে কালার নাই বলতে গেলেই চলে। তারপর যেটা ভিভিড সেখানে দেখা যাচ্ছে যে ক্যামেরাটি কিছুটা কালার রিপ্রোডাকশন করতেছে, বাট স্টিল দিস ইজ নট অ্যাকচুয়াল কালার। এটার প্রাইমারি ক্যামেরার এইচডিআরটা সিম্পলি দুর্দান্ত, নো ডাউট। আপনারা এটার এইচডিআর এক্সপিরিয়েন্সটা নিয়ে খুবই মজায় থাকবেন। তবে আমি এটার কালারটা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আবার ডিসঅ্যাপয়েন্টেডও না। আসলে বিষয়টা কিরকম আমি বলি, আপনার সিনারিতে যত অবজেক্ট থাকে সবগুলোর কালারটা নষ্ট করে না। ধরেন কিছু কিছু কালার ঠিক থাকে, আর কিছু কিছু কালার, যেমন ধরুন লাল টাইপের কিছু কালার, সবুজ টাইপের কিছু কালার, এটাকে একটু অন্যরকম ভাবে এটা রিপ্রোডিউস করে, দেখতে মনে হবে যেন অন্য একটা কালার, মানে সবুজ বা লালের একটা শেড, কন্ট্রাস্ট পরিমাণটা একটু বেশি। সো এই বিষয়গুলো যদি আপনারা একটু মানায় নিতে পারেন, তাহলে হয়তো বা এই ক্যামেরার ওভারঅল পারফরমেন্সটা আপনার কাছে ভালো লাগবে, আদারওয়াইজ কিছুই ভালো লাগবে না, এরকম একটা অবস্থা হবে। আর তাছাড়া এটার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা আমার কাছে ভালো মনে হয় নাই। এটা মেইন ক্যামেরার মতো ভালো কালার দিতে পারে না, কিছুটা ওয়াশড আউট হয়ে যায়। এই ফোনে সেলফি ক্যামেরাটা ডেফিনেটলি জোস। যারা আসলে সেলফি ক্যামেরা লাভার আছেন তাদের জন্য আসলে বলার কিচ্ছু নাই এক্সট্রা। আপনারা নিশ্চিন্তে এই ধরনের ফোন ইউজ করতে পারেন, সেলফি ক্যামেরা নিয়ে টেনশনই করা লাগবে না। তাছাড়া এতে ভিডিও রেকর্ড করতে পারবেন 8K 30 FPS পর্যন্ত। 8Kটা আসলে আমাদের মাথা ব্যথার কারণ না, আমার কাছে ভালো লাগছে। এটাতে 4K 30 এবং 60 দুটোই রেকর্ড করতে পারবেন উইথ ওআইএস। তো এই ছিল iQOO 12কে নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সো ফার এই ফোনটার যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে এই ফোনটা ভালো পারফরমেন্স আউটপুট দিতে পারছে, মানে বাজারের অন্য স্ন্যাপড্রাগন gen 3 থেকে একটু বেশি দিচ্ছে যা মনে হচ্ছে। এবং একই সাথে এটার যে লুকটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং একই সাথে এর যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা, মানে ডিসপ্লে, স্পিকার, ব্যাটারি ব্যাকআপ, এই সব কিছু মিলে এই ফোনটা আমার কাছে পারফেক্ট লেগেছে। তবে হ্যাঁ, এটার ক্যামেরাতে আমার মনে হয় আরও কিছু ঘষা মাজার দরকার আছে। তাদের সফটওয়্যার যেই অ্যালগোরিদমগুলো, সেখানে আরও কিছু পরিমার্জন করার প্রয়োজন আছে। তাহলেই আমি মনে করি যে এই ফোনটা মোটামুটি সব ধরনের ইউজার বেসকে আসলে তার ডিজায়ার যে ক্রেভিংসগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারবে। ধন্যবাদ টেক এন্ড টক বিটিকে আজকের এই রিভিউটি দিয়ে সহায়তা করার জন্য। তাদের কাছে আপনারা এই iQOO 12 Pro এই ধরনের স্মার্টফোনগুলো এই মুহূর্তে পেয়ে যাবেন আনঅফিশিয়াল প্রাইসে অবশ্যই। সো আনঅফিশিয়াল থাকার কারণে এই ফোনের প্রাইস নিয়ে আপনাদেরকে এখন কিছু বলতে পারছি না। তবে এটা ঠিক, এই মুহূর্তে ফোনটা একেবারে নতুন। আপনারা যদি আর কিছুদিন ওয়েট করেন তাহলে ফোনের আনঅফিশিয়াল প্রাইসটা আরও কিছুটা কমে আসতে পারে। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে হিট দ্য লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও হাজির হব। টিল দেন আপনারা অনার 100 এর রিভিউটা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।